আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা তরলের পৃষ্ঠ টান নিয়ে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। সেখানে আমাদের যে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞাটা পুরোপুরি এক্সপ্লেন করে আসছি। এরপরে পৃষ্ঠ শক্তির যে ডেরিভেশনটা ছিল, অর্থাৎ পৃষ্ঠ শক্তি বলতে আমরা ইন্টারলি যা বুঝি তা কিন্তু সেখানে বলা হয়ে গিয়েছিল। তো আজকে আমরা কি করব, যে পৃষ্ঠ টান এই জিনিসটা আরেকবার একটু রিক্যাপ করব, তারপর পৃষ্ঠ শক্তির যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা দিব। এরপর পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি এই জিনিসগুলোর কয়েকটা কি ডেরিভেশন করবো। ডেরিভেশন করার পর লাস্টে আমরা কয়েকটা জেনারেল ফর্ম দেখে নিব, যাতে আমরা পৃষ্ঠ টানের যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা খুব ভালোভাবে ইউজ করতে পারি। তো প্রথমে আমরা দেখি যে লাস্ট ক্লাস আমরা কি দেখছিলাম। লাস্ট ক্লাস আমরা দেখছিলাম যে আমাদের পৃষ্ঠ টান জিনিসটা কি ছিল, যে একটা তরলের মুক্ত তল, সেখানে কি একক ক্ষেত্রফল ছিল এরকম। সেই একক ক্ষেত্রফলের উভয় পাশে আমাদের কি হইতো, এক ধরনের টান বল প্রযুক্ত হইতো, সেটাকে আমরা এফ বলতেছি। ওকে, টান বল প্রযুক্ত হইতো। আর এটার দৈর্ঘ্য কত ছিল, আমাদের এল ছিল। তাহলে এই যে একক দৈর্ঘ্যে যতটুকু বল প্রযুক্ত হইতো, একক দৈর্ঘ্যে যতটুকু বল প্রযুক্ত হইতো সেটাকে আমরা কি বলতাম, আমাদের পৃষ্ঠ টান। এখন পরবর্তীতে আমরা যখন আলোচনা করতে গেছিলাম পৃষ্ঠ শক্তিটা, সেখানে আমরা দেখছিলাম যে ডেল্টা এই পরিমাণ ক্ষেত্রফল বাড়ানোর জন্য আমার এক্সটার্নাল ফোর্স দ্বারা কতটুকু কাজ করতে হয়েছিল, ডেল্টা ডেল্টা ডাব্লিউ বা ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছিল। তাহলে একক ক্ষেত্রফল বাড়ানোর জন্য আমার যতটুকু কাজ করতে হয়েছে সেটাকে আমরা এভাবে বের করতে পারি যে ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই ডেল্টা এ, এটা সমান সমান আমরা দেখছিলাম আমাদের কি টি চলে আসছিল। হিসাব করার পর আমরা দেখছিলাম এটা সমান সমান কি আমাদের টি চলে আসছিল। তাহলে টি এর এই দুইটা ভ্যালু আমরা জানতাম। এখন আমাদের জন্য আজকে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা। এটা আমরা পরবর্তীতে ইউজ করব, কিন্তু আজকে ইম্পর্টেন্ট হচ্ছে কি এই জিনিসটা। এর মাধ্যমে আমরা পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি এটার ভিতরে কি সম্পর্কটা বের করতে পারবো। তো তোমাদের এটা যদি একটু মনে না থাকে তাহলে লাস্ট ক্লাসে একটু দেখে আসবে, তাহলে আশা করি মনে পড়বে। আচ্ছা, তো পৃষ্ঠ শক্তির সংজ্ঞাটা আমি কিন্তু লাস্ট ক্লাসে দেই নাই। তো পৃষ্ঠ শক্তির সংজ্ঞাটা আমি এখন একটু দিয়ে নিই। পৃষ্ঠ শক্তি কাকে বলে তোমরা আমার সাথে একটু লিখে ফেলো, ঠিক আছে? তো দেখো, সমষ্ণ অবস্থায় তরলের মুক্ততলের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধির জন্য যতটুকু কাজ করতে হয় অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু শক্তি জমা হয় তাকে পৃষ্ঠ শক্তি বলে। তাহলে সংজ্ঞাটা একটু দেখো, যে সমষ্ণ অবস্থায় তরলের মুক্ততলের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধির জন্য যতটুকু কাজ করতে হয়, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু শক্তি জমা হয় তাকে আমরা কি বলবো, পৃষ্ঠ শক্তি। তো সংজ্ঞাটা একটু এক্সপ্লেন করে আসি। প্রথমে দেখো, এখানে সমষ্ণ অবস্থায় একটা জিনিস বলা আছে। তো সমষ্ণ অবস্থার যে এক্সপ্লেনেশনটা থাকার কথা সেটা কিন্তু আমাদের সিলেবাসে নাই। অর্থাৎ আমরা যখন এই যে পৃষ্ঠটাকে একটু বৃদ্ধি করতেছি তখন এখানে তাপের কিছু আদান প্রদান হবে। অর্থাৎ আমাদের ওই সমষ্ণ, তারপরে রুদ্ধতাপীয়, এই প্রক্রিয়ার উপর ভিত্তি করে কিন্তু জিনিসগুলো কি একটু চেঞ্জ হয়। তো সেই জিনিসগুলো আমাদের সিলেবাসে আলোচনা করা নাই, তাই আমি তেমনটা আলোচনা করতেছি না। তবে এই ক্ষেত্রে সমষ্ণ অবস্থায় আমরা যে এক্সপ্লেনেশনটা দ্বারা করাইতে পারি সেটা হলো যে আমাদের পুরা প্রক্রিয়াটা কিন্তু কি একটু ধীরে ধীরে করতে হবে, কারণ আমাদের আলটিমেট যে পুরা হিসাব সেখানে আমাদের মোট গতিশক্তির পরিমাণ, অর্থাৎ যে রডটা ছিল যেটাকে আমরা নাড়াচাড়া করতেছিলাম সেটার গতিশক্তির পরিমাণ কত হইতে হবে, 0 হইতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করি, রডটাকে খুব ধীরে 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 সামনের দিকে আগাই। তো সেই হিসেবে আমরা বলতে পারি এখানে কি সমষ্ণ প্রক্রিয়া হইতেছে, কারণ আমরা যখন ধীরে ধীরে সামনের দিকে কোনো একটা প্রক্রিয়া চালাই তখন সেই প্রক্রিয়াটা কি হয়, একটা সমষ্ণ প্রক্রিয়া হয়। তো আমরা এই এক্সপ্লেনেশনটা জানলাম, তবে আমরা মনে রাখবো এটা যে সমষ্ণ অবস্থার এই এক্সপ্লেনেশনটা কিন্তু একদম পুরোপুরি সত্যি না। এখানে তাপের আদান প্রদানের কিছু ব্যাপার থাকে, সেই জিনিসগুলোর কারণে আমাদের সমষ্ণ প্রক্রিয়াটা আসে। ওকে, তাহলে এটা বুঝলাম আমরা যে আমাদের এখানে কি থাকবে, এই যে সংজ্ঞাটা দিব সেই সংজ্ঞাটা অবশ্যই কি সমষ্ণ অবস্থায় হইতে হবে। কেন হইতে হবে সেটার এক্সপ্লেনেশন আমরা দিলাম না। আচ্ছা, এরপরে তরলের মুক্ততলের ক্ষেত্রফল যদি একক পরিমাণ বাড়ানোর জন্য যতটুকু কাজ করতে হয়, তাহলে দেখো তরলের মুক্ততলের ক্ষেত্রফল আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে ডেল্টা এ পরিমাণ ক্ষেত্রফল বাড়ানোর জন্য আমার সাপোজ ডাব্লিউ এক্সটার্নাল পরিমাণ কাজ করতে হলো। এক্সটার্নাল ফোর্স দ্বারা কি আমি এতটুকু কাজ করলাম, কতটুকু ক্ষেত্রফল বাড়াইতে, ডেল্টা এ পরিমাণ ক্ষেত্রফল বাড়াইতে। তাহলে এই যে একক পরিমাণ বৃদ্ধির জন্য, তাহলে একক পরিমাণ যদি আমি বাড়াইতে চাই তাহলে আমার কতটুকু কাজ করতে হলো সেটা একটু হিসাব করি। সেটা কত, এই যে ডেল্টা এ পরিমাণ আসলো। তাহলে একটু দেখো যে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বাড়াইতে আমার এতটুকু কাজ করতে হলো। সংজ্ঞা থেকে একটু খেয়াল করো যে তরলের মুক্ততলের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধির জন্য যতটুকু কাজ করতে হয় তাকে আমরা কি বলবো, পৃষ্ঠ শক্তি বলবো। তাহলে এই যে জিনিসটা আসলো এটাকে আমরা কি বলতে পারবো, পৃষ্ঠ শক্তি বলতে পারবো। পরের লাইনটা আমি এক্সপ্লেন করতেছি, তার আগে একটু জিনিস একটু খেয়াল করো যে পৃষ্ঠ শক্তি যেটা
সেটা কিন্তু আমি যতটুকু কাজ করলাম সেটা পুরাটা না। মনে করো আমার কাছে 10 মিটার স্কয়ার একটা ক্ষেত্রফল আছে, 10 মিটার স্কয়ার ক্ষেত্রফল আমি তৈরি করলাম, সেখানে আমি 10 জুল কাজ করছি। তাহলে এই 10 জুল কিন্তু আমার কি হবে না, পৃষ্ঠ শক্তি হবে না। এই 10 জুল কি ওই তরলের ভেতরে, তরলের পৃষ্ঠের ভেতরে সঞ্চিত মোট শক্তি, কিন্তু মোট শক্তিটা কি না, পৃষ্ঠ শক্তি না। পৃষ্ঠ শক্তির জন্য আমার কি করতে হবে, একক ক্ষেত্রফলে কতটুকু শক্তি জমা আছে সেটা হিসাব করতে হবে। তাহলে সেটা আসবে কত, 1 জুল পার মিটার স্কয়ার। তাহলে এই 1 জুল পার মিটার স্কয়ারকে আমরা কি বলবো, পৃষ্ঠ শক্তি বলবো। তাহলে পৃষ্ঠ শক্তি কি, একক ক্ষেত্রফলে কতটুকু শক্তি জমা হয় সেটা। ওকে, তাহলে প্রথম সংজ্ঞাটা দেখলে আসলে বোঝা যায় না শক্তি জমার ব্যাপারটা। প্রথম সংজ্ঞার মাধ্যমে আমরা কি বুঝলাম, যে তরলের মুক্ত তলের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধির জন্য যতটুকু কাজ করতে হয়। তাহলে সেই কাজটা আসলে আমরা আগের ক্লাসে দেখছি, যতটুকু কাজ আমি করি ততটুকুই আসলে তার ভিতরে কি হয়, পৃষ্ঠ শক্তি হিসেবে জমা হয়। অর্থাৎ যতটুকু কাজ আমি করলাম, আমি যদি 10 জুল কাজ করি, তাহলে ওই পৃষ্ঠের ভিতরে কি 10 জুল পরিমাণ শক্তি জমা হয়। তাহলে সেই জিনিসটাই বলছি, যে যতটুকু কাজ আমি করলাম ততটুকুই কিন্তু প্রতি একক ক্ষেত্রফলে জমা হবে। তাই ওই অতটুকুকে আমরা কি বলবো, আমাদের পৃষ্ঠ শক্তি বলবো। তো আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার একটু এক্সপ্লেন করি, যে তরলের মুক্ত তলের ক্ষেত্রফল একক পরিমাণ বাড়ানোর জন্য আমার এতটুকু কাজ করতে হলো, সেই কাজটুকু কি আমার তরলের একক ক্ষেত্রফলে কি জমা হয়ে যায়। তো সেই জমা হওয়া শক্তির পরিমাণকে আমরা কি বলবো, আমাদের পৃষ্ঠ শক্তি। এই যে ই, এটাকে ই দ্বারা ডিনোট করা হয়। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে আমি দুইটা লাইন এখানে বক্স করছি, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা, দেখো দুইটার ভ্যালু কিন্তু একদম একই, ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই ডেল্টা এ, এখানে কি ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই ডেল্টা এ। অর্থাৎ এই যে দুইটা জিনিস টি আর ই, এই দুইটার ভ্যালু কি আসবে, সবসময় সেম আসবে। ওকে, তাহলে আমরা দেখবো এটা, যে পৃষ্ঠ টান এটার মান, ঠিক আছে, এটার মান আর পৃষ্ঠ শক্তির যে মান, সে দুইটা পরস্পর কি আসবে, সমান আসবে। যদিও দুইটা জিনিস কি পরস্পর একদমই আলাদা। পৃষ্ঠ টান একটা জিনিস, পৃষ্ঠ শক্তি একটা জিনিস। একটার ভিতর কি একক দৈর্ঘ্যে কতটুকু বল প্রযুক্ত হইতেছে, আর আরেকটা কি প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু শক্তি জমা হচ্ছে, কিন্তু তারপরে তাদের ভ্যালু গুলা কি সেম আসবে। সাপোজ আমার কোনো জায়গায় পৃষ্ঠ টানের পরিমাণ যদি কত হয়, আমি এভাবে বলতেছি, কোনো জায়গায় পৃষ্ঠ টানের পরিমাণ যদি 10 নিউটন পার মিটার হয়, আমাদের পৃষ্ঠ শক্তির পরিমাণ কি হবে, 10 জুল পার মিটার স্কয়ার। অর্থাৎ দুইজনের দেখো ভ্যালুগুলা কি সমান, দুইজনেই আমাদের কি 10 10 আসছে, কিন্তু দুইজনের ইউনিটটা কি হবে, একটু আলাদা হবে। তো এখন একটু কনফিউশন বাঁচতে পারে যে এখানে ইউনিট আলাদা কেন। তো ইউনিটটা আসলে আমরা আমাদের বোঝার সুবিধার্থে একটাকে নিউটন পার মিটার লিখি, আরেকটাকে জুল পার মিটার স্কয়ার লিখি। দুইটা আসলে একই ইউনিট। কিভাবে একই ইউনিট আমি একটু দেখাই এখানে। এই যে আমাদের জুল পার মিটার স্কয়ার আসলো, এটা তো আমাদের একটা ইউনিট ছিল, আর একটা ইউনিট কি ছিল, নিউটন পার মিটার। এখন এই যে নিউটনকে আমরা আবার কি বলতে পারি, মনে আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফ ইন্টু এস না, এফ ইন্টু এস। তাহলে এই যে এফ এফ সমান সমান আমরা কি বলা যায়, এই যে ডাব্লিউ মানে কত, জুল, আর এস মানে কি সরণ, মিটার। তাহলে এখানে কি আছে, জুল পার মিটার। তাহলে দেখো জুল পার মিটার, আর এখানে আছে কি মিটার ইনভার্স, তাহলে জুল পার মিটার ইনভার্স। অর্থাৎ এই দুইটা ইউনিট একদমই কি একই, দুইটা ইউনিটের ভিতরেও কি নাই, কোনো পার্থক্য নাই। কিন্তু তারপর আমরা দুইজনকে কি, যেহেতু দুইজনের ফিজিক্যাল মিনিং আলাদা, সে কারণে দুইটাকে আমরা দুইটা ভিন্ন ইউনিটের মাধ্যমে লিখি। যদিও দুইটা ইউনিট কি একটা থেকে আরেকটাকে কনভার্ট করা যায়, তাও আলাদা আলাদা বোঝানোর জন্য আমরা কি করি, পৃষ্ঠটানকে সবসময় নিউটন পার মিটার বলি, আর পৃষ্ঠ শক্তিকে সবসময় জুল পার মিটার স্কয়ার বলি। তো আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে আমাদের পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তির ভিতর সম্পর্কটা আশা করি ক্লিয়ার। পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তির ভিতর সম্পর্ক কি, তাদের মান দুজনের কি সমান হবে, কিন্তু তারপরও তারা কি দুইটা ভিন্ন জিনিসকে মিন করবে। আচ্ছা, এই জিনিসটা গেল। তো এরপরে আমরা এক কাজ করি, পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি সংক্রান্ত কয়েকটা অঙ্ক করে আসি। অঙ্ক করার সময় আমরা ধীরে ধীরে আরো কিছু কনসেপ্ট বিল্ড আপ করবো। ওকে, তাহলে প্রথম অঙ্কটাই যাই। ওকে, তাহলে প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো। আমাদের একটা চিত্র দিছে, চিত্রের ভিতর আমরা যে উদাহরণটা করছিলাম সেরকম একটা চিত্র দেওয়া আছে, যে আমাদের এখানে কি একটা ফ্রেমের মতন আছে, সেই ফ্রেমে এখানে একটা রড আছে, তার আছে, সে তারটা কি এভাবে মুভ করতে পারে, সেটাকে আমি এখানে রড বলছি, এটাকে তার হিসেবে চিন্তা করতে পারো, এটাকে মুভ করতে পারে। তো এখানে আমাদের কি আছে, একটা সাবানের ফিল্মের মতন আছে, অর্থাৎ ওই যে বাবল ফুলাই, আমরা বাবল ফুলানোর সময় কি একটা সাবানের পানিতে চোবানো হয়, চোবানোর পরে এখানে কি হয়, একটা পর্দার মতন তৈরি হয়, সেরকম একটা পর্দা তৈরি হয়েছে। এখন এই যে পর্দাটা তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিছে, যে আমার এই যে তারটা আছে, সেই তারটা দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, আর এই যে পানির পর্দা, সেই পানির পর্দার যে পৃষ্ঠটান, সেই পৃষ্ঠটান কত, 0.03 নিউটন পার মিটার। আমাকে কোশ্চেন করছে এটা, যে এই যে রডটা আছে, সেই রডটার উপর বল প্রযুক্ত হবে কেন, বল প্রযুক্ত হবে কতটুকু, বলের পরিমাণটা কত। তো সেটার জন্য আমরা একটু দেখি, যে এইখানে আমরা কিছু কনসেপ্ট বিল্ড আপ করবো। হ্যাঁ, কতটুকু দৈর্ঘ্য টাচ করে থাকতেছে, প্রতি দৈর্ঘ্য অনুযায়ী কিভাবে বল অনুভব করতেছে, এই কনসেপ্ট গুলো কি একটু বিল্ড আপ করবো। তারপর লাস্টে একদম জেনারেলি কোন একটা চিত্র দেখলে যাতে আমরা কিভাবে বলতে পারি, সেই জিনিসটা দেখে আসবো। তাহলে প্রথমে আমরা এই চিত্রটা দেখি। এই চিত্রটাকে যদি আমি এভাবে একটু দেখাই, যে দেখো এই যে বারটা আছে, সেই বারটা, এখানে যে বারটা আছে সেটা হচ্ছে এটা, আর এই উপরের যে বারটা আছে সেটা হচ্ছে এইটা, আর এখানে যে বারটা আছে, এই যে যেটা মুভ করতে পারে, সেটাকে আমি এভাবে দেখাইছি, ঠিক আছে, এই যে এভাবে দেখালাম। তাহলে এই বারটা কিভাবে মুভ করতে পারে না, এভাবে মুভ করতে পারে। এখন আমি দেখতেছি এইভাবে, আমি এখন তোমাকে যেভাবে দেখাবো চিত্রটা, সেটা হবে এরকম, যে এই যে নীলটা আছে, নীলটাকে আমি সরাই দিব। সরাই দিলে তুমি কি দেখবে এখানে, যে এখানে একটা পাতলা এরকম একটা পর্দার মতন আছে। ওকে, আর এখানে আমার উপর থেকে কি এরকম একটা গোল রডের মতন দেখতে পাবা। তো সেই জিনিসটা আমি এখানে দেখাইতেছি, দেখো বুঝো কিনা।
যে আমাদের এখানে কি আছে, এই রডের মতন জিনিসটা আছে, এটা হচ্ছে আমার সেই রডটা। আর আমার পানির পৃষ্ঠটা কোথায় আছে, এই যে সাবানের যে পৃষ্ঠটা ছিল, ফিল্মটা ছিল, সেই ফিল্মটা আছে কি এরকম, এখানে আমাদের কি সাবানের অনুটনু এগুলো আছে। তাহলে একটু খেয়াল করো, সাবানের ফিল্ম যখন আমরা নিলাম তখন আমাদের পৃষ্ঠ তৈরি হয়েছে কয়টা, দুইটা। এই যে উপরে একটা পৃষ্ঠ তৈরি হলো, আর নিচে একটা কি এরকম পৃষ্ঠ তৈরি হয়েছে। ওকে, নিচে একটা এরকম পৃষ্ঠ তৈরি হয়েছে। আর সেই পৃষ্ঠটা পুরো রডটাকে দেখো এই দিক বরাবর টাচ করে আছে না, এই যে পুরো এরকম এরকম একটা পৃষ্ঠ ছিল, সেই পৃষ্ঠ দেখো পুরো জায়গা জুড়ে কি এরকম করে টাচ করে আছে না, এই যে এতটুকু দৈর্ঘ্য জুড়ে এরকম একটা পৃষ্ঠ, সেই পুরো পৃষ্ঠটা কি উপর থেকে রডটাকে টাচ করে আছে। ঠিক সেম ভাবে এই যে নিচের যে পৃষ্ঠটা আছে সেটাও কিন্তু এভাবে রডটাকে টাচ করে আছে। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইতেছি যে এটা তো রডটা, সেই রডের উপর এরকম করে একটা পৃষ্ঠ আছে, তাহলে এই যে প্রত্যেকটা অণু সেটা কি করছে, এই রডটাকে এখান থেকে টাচ করে আছে। ঠিক সেম ভাবে নিচের যে পর্দাটা আছে সেটাও কি রডটাকে ওই এল দৈর্ঘ্য বরাবর কি টাচ করে আছে। তাহলে ওই এল দৈর্ঘ্য বরাবর কি হবে, আমাদের এভাবে টান বল, পৃষ্ঠ টান অনুভব করবে। আমাদের যে রডটা ছিল সেই রডটা কি করবে, পৃষ্ঠ টান বল অনুভব করবে। তাহলে এটাকে যদি আরেকটু নিট করে একটু দেখাই এখানে আমি, যে এই ছিল আমার সেই রড, সেই রডের দৈর্ঘ্য ছিল এরকম, আর এই ছিল আমার পৃষ্ঠটা, সেই পৃষ্ঠটার কি এদিক বরাবর বল অনুভব হইতেছে। এদিক বরাবর এই যে এটাকেই, আচ্ছা এটা দেখানো উচিত হয়নি আসলে, এভাবে দেখাই। এই ছিল আমার সেই ফ্রেমটা। ওকে, সেই ফ্রেমের এখানে কি আমাদের পানির পর্দা, সেই পর্দার এদিক বরাবর কি একটা পৃষ্ঠ টান অনুভব হইতেছে। আর নিচের যে ফ্রেমটা, নিচের যে লেয়ারটা আছে সেটাও কি এদিক বরাবর একটা টান বল আমাকে প্রোভাইড করতেছে। তাহলে এখান থেকে আমি কি পেতেছি, একটা এফটি, আর এখান থেকে কি পেতেছি, আরেকটা এফটি, অর্থাৎ আমার দুইটা এফটি এখানে প্রযুক্ত হইতেছে। তাহলে এই জিনিসটাকে আমি রিপ্রেজেন্ট করবো একটু অন্যভাবে। রিপ্রেজেন্ট করবো কিভাবে সেটা একটু দেখো, যে আমরা কি জানতাম, টি ইজ ইকুয়াল টু কতটুকু বল প্রযুক্ত হইতেছে ডিভাইডেড বাই কি কতটুকু দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা এফটি এটা ইকুয়াল টু আমরা কি পাবো, টি ইন্টু এল। ক্লিয়ারলি আমরা এখান থেকে দেখতেছি, আমরা দেখতেছি যে আমাদের এখানে এল, এটা কি শুধু এল না, এটা কি টু এল। এটা টু এল কিভাবে, এটা একটু খেয়াল করো, যে আমরা যখন টি ইজ ইকুয়াল টু এফ বাই এল লিখছিলাম তখন এলটা কি ছিল, এলটা ছিল আমাদের তরলের যে মুক্ত পৃষ্ঠ, সেই তরলের মুক্ত পৃষ্ঠের উপর কি এরকম একটা রেখা, সেই রেখাটা উভয় পাশে যতটুকু বল প্রযুক্ত হয়েছিল, এই যে যে মুক্ত পৃষ্ঠটা ছিল সেই মুক্ত পৃষ্ঠের দৈর্ঘ্যটা ছিল আমাদের এল। আচ্ছা এই মুক্ত পৃষ্ঠটা কেমন ছিল একটু দেখো তো, এই যে আমি রেখাটা আমি আঁকছিলাম সেই রেখাটা আমার পৃষ্ঠটাকে টাচ করেছিল, এই যে পুরো রেখাটা কি করছিল, পৃষ্ঠটাকে টাচ করেছিল। তাই যতটুকু দৈর্ঘ্য আমার পৃষ্ঠটাকে টাচ করেছিল সেটাকে আমি কি বলতাম, আমার এল বলতাম। এখানে একটু দেখো তো আমার কতটুকু দৈর্ঘ্য পুরো পৃষ্ঠকে টাচ করে আছে, দেখো উপরের একটা দৈর্ঘ্য আছে এল পরিমাণ, এই যে আমি এভাবে যে দেখাইছিলাম সেটা দেখো, এই উপরের যে দৈর্ঘ্যটা আছে সেটা পৃষ্ঠকে টাচ করে আছে, নিচের যে দৈর্ঘ্যটা আছে সেটাও কিন্তু পৃষ্ঠটাকে টাচ করে আছে। তাহলে আলটিমেটলি আমার পৃষ্ঠকে টাচ করে আছে কতটুকু, উপরে এল পরিমাণ, নিচে এল পরিমাণ, সব মিলাই আমার টু এল পরিমাণ দৈর্ঘ্য কি করছে, পৃষ্ঠটাকে টাচ করে আছে। তাহলে সেই কারণে আমি এখানে কি বসাইছি, এফ টি ইজ ইকুয়াল টু টি ইন্টু টুয়েলভ। ওকে, তো এটা ছিল আমাদের একটু অ্যানালাইসিসের ব্যাপার, আমরা একটু দেখবো এটা পরবর্তীতে আবার লাইভ ক্লাস যখন হবে তখন আমি কি জিনিসটা একটু বুঝাই বলবো। তো দেখো আমি পরে পুরো অঙ্কটা এখন আমি করতেছি ওখানে একটু অন্য পেজে। আমরা দেখলাম কি যে আমাদের এই ছিল সেই রড, এখানে আমাদের কি মুভেবল তারটা ছিল, সে তারের উপর কি এদিক বরাবর একটা বল প্রযুক্ত হইতেছে, নিচে একটা বল প্রযুক্ত হইতেছে। তো মোট বলের পরিমাণ আমরা এভাবে লিখছিলাম যে এফ টি এটা ইকুয়াল টু কত, টু ইন্টু সেটা হচ্ছে কত, টি ইন্টু কতটুকু দৈর্ঘ্য টাচ করে আছে, টি ইন্টু টুয়াইস এল। এটা কি দিল কি আমার কতটুকু পৃষ্ঠ টানার কারণে মোট কতটুকু বল পাইছে সেটা। হ্যাঁ, আমি যদিও দেখাইছিলাম উপরেটা এফটি আর নিচেটা কি এফটি, ওই এফটা কিন্তু এখানে না, এখানে আমি কি দেখাইতেছি, মোট বল, তারের উপর মোট বল, উপর মোট বল। আর এই এফটিটা কি ছিল, ওই যে একটা পৃষ্ঠ তারকে যতটুকু বলে টানতে ছিল সেটা ছিল কি আমার এফটি। অর্থাৎ আমার এখানে যে আমি এফটা দেখাইছি সেটা আমার কার সমান, টু এফটি এর সমান। ওকে, তাহলে টু এফটিটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি হবে যে টি ইন্টু টু এল। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। পরের অঙ্কে আমি অন্যভাবে দেখাবো আরেকটু। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত আসে, টি ইন্টু টু এল। টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 0.03 ইন্টু টু, আর এল মানে ছিল 10 সেন্টিমিটার, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -2। তো এখান থেকে হিসাব করলে তোমরা একটা রেজাল্ট পাবা, সেটাই হবে কি আমার তারের উপর মোট প্রযুক্ত বল। ঠিক আছে, তো প্রথম উদাহরণটা আমরা দেখলাম, সেকেন্ড উদাহরণগুলো থেকে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, আমরা সেকেন্ড উদাহরণটায় যাই। আচ্ছা, তো প্রশ্নটা পড়ো, এই প্রশ্নে আমি একটু অন্যভাবে এক্সপ্লেন করবো। প্রশ্নটা দেখো কি বলছে, আমাদের আগের যে তারটা ছিল যেরকম একটা স্লাইডিং ওয়্যার আমরা রাখতাম সেটার মতনই কি একটা তারের মতন আছে, তো সেটাকে আপনি কি করছে এরকম ভার্টিক্যালে দাঁড়া করাই দিয়েছে। ওকে, দাঁড়া করানোর পর আমার এখানে যে তারটা আছে সে তারের সাথে একটা ভরকে ঝুলাই দিছে, এম ভরের একটা বস্তুকে ঝুলাই দিছে। ঝুলাই দেওয়ার পর বলছে কি যে তারটা যদি এখন স্থির অবস্থায় থাকে, অর্থাৎ খেয়াল করো ভরটা যদি আমার না থাকতো তাহলে তারটাকে স্লাইড করে উপর দিকে চলে যাওয়ার কথা, কিন্তু বলতেছে ভরটা ঝুলাই দেওয়ার পর তারটা এখন কি নিজের জায়গায় স্থির অবস্থায় আছে। তো তারটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে এই এম এর মান কত সেটা বের করতে বলছে আমাকে। দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্যটা দিয়ে দিছে এবং পৃষ্ঠ টান কত, অর্থাৎ আমার এই যে সোপ ফিল্মটা আছে সেই সোপ ফিল্মে পৃষ্ঠ টান কত কত সেটা বলে দিচ্ছে। তো এখন একটু খেয়াল করো, এই জিনিসটাকে আমি একটু অন্যভাবে এক্সপ্লেন করতেছি। আমার এই যে তারটা আছে,
তারের পৃষ্ঠ তো দুইটা, এটা নিয়ে আশা করি এখন আর কনফিউশন থাকার কথা না, পৃষ্ঠ যে দুইটা। এই যে তারটা আছে, সে তারটার উপরে যে পৃষ্ঠ, সেটা উপরের দিকে একটা বল প্রয়োগ করতেছে। সেটা কতটুকু বল প্রয়োগ করে সেটা কিন্তু আমরা জানি, টি ইজ ইকুয়াল টু কত, এফ ডিভাইডেড বাই কি এল। এই যে এফ টি, পৃষ্ঠ টানের জন্য যতটুকু বল অনুভূত হয়, ডিভাইডেড বাই কি এল, যতটুকু দৈর্ঘ্য টাচ করে থাকে। তাহলে এই যে উপরের যে পৃষ্ঠটা আছে সেটা থেকে কত বলে টান দিতেছে সেটা যদি আমরা দেখি, সেই এফ টিটা আসবে কত, টি ইন্টু এল। তাহলে এখান থেকে দেখো কি আসে, টি ইন্টু এল। এতটুকু বলে তাকে কে টানতেছে, শুধু উপরের পৃষ্ঠটা। ঠিক যে এই যে নিচের যে পৃষ্ঠটা আছে, নিচের পৃষ্ঠও কিন্তু তাকে টি ইন্টু এল বলে টান দিবে, কারণ নিচের পৃষ্ঠ টানার কারণে কত, এফটি পরিমাণ বল দিতেছে কতটুকু দৈর্ঘ্য জুড়ে, এল জুড়ে, এল পরিমাণ দৈর্ঘ্য জুড়ে। তাহলে সেখান থেকে আমাদের কি আসে, টি ইন্টু এল। তাহলে এই যে তারটা আছে, সে তারটার উপর পৃষ্ঠের কারণে উপরের দিক বরাবর মোট বল কত, পৃষ্ঠের কারণে উপরের দিক বরাবর মোট বল কিন্তু টু ইন্টু এফ টি, সেটা কত আসে, টি ইন্টু টি ইন্টু এল, টি এল প্লাস টি এল, তাহলে কত আসে, টু ইন্টু টি এল। এখন দেখো এই জিনিসটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখতেছি, টি ইন্টু টু এল এভাবে লিখতেছি। এভাবে লেখার পর আমরা এখান থেকে একটা অ্যানালজি দাঁড়া করাইতেছি। কিভাবে দাঁড়া করে দিচ্ছি, আমরা বলবো যে আমাদের এই যে দৈর্ঘ্যটা, অর্থাৎ আমার ফর্মুলার ভিতরে এখানে আমি মোট টোটাল ফোর্স দিতেছি। ওকে, টোটাল ফোর্স দিতেছি, একটু চেঞ্জ করতেছি। দেখো আমাদের নর্মাল যে ফর্মুলা ছিল এফ টি, সেটা কত ছিল, টি ইন্টু এল। সেখানে এফ টিটা কি ছিল, পৃষ্ঠ টানের কারণে এক পাশে কতটুকু বল প্রযুক্ত হয়। আর এখানে এফ টোটাল বলতে আমি কি বুঝাইতেছি, মোট কতটুকু বল আমার বস্তুটার উপর প্রযুক্ত হইতেছে, সেটা আসবে সবসময় টি ইন্টু এল। এই এখানে যে এলটা আছে, সেই এলটা হইছে তরলের পৃষ্ঠ কঠিনকে যতটুকু দৈর্ঘ্যে টাচ করে থাকে, টাচ করে থাকে। ওকে, তাহলে দেখো এই কনসেপ্টটা থেকে কি আমরা এখান থেকে বের করতে পারি কিনা মোট বলটা। তাহলে দেখো মোট বলটা কিভাবে বের করতে পারি, যে এই যে তারটার দৈর্ঘ্য কত, তারটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে মোট বল এফ, সেটা সমান সমান হবে কত, পৃষ্ঠ টান ইন্টু যতটুকু দৈর্ঘ্য তারটাকে টাচ করে আছে। তাহলে তারটাকে কতটুকু টাচ করে আছে আমরা তো দেখছিলাম, এই যে পানির পৃষ্ঠ ছিল কিরকম, সেটাতে আমাদের তারটা ছিল এরকম। এই দেখো উপর পৃষ্ঠকে টাচ করে আছে একবার, আর নিচের পৃষ্ঠকে টাচ করে আছে। আর টাচ করে আছে কতটুকু, এই পুরো দৈর্ঘ্য বরাবর, এই যে পুরো পৃষ্ঠটা ছিল, দেখো এই দৈর্ঘ্য বরাবর পুরো পৃষ্ঠকে কি টাচ করে আছে, এই নিচের দৈর্ঘ্য বরাবর কি পুরো পৃষ্ঠটাকে টাচ করে আছে। তাহলে টাচ করে আছে উপরে এল, আর নিচে কত, আরো এল পরিমাণ, তাহলে টু এল পরিমাণ টাচ করে আছে। তাহলে এখানে আমরা কি এফ ইকুয়াল টু টি ইন্টু টু এল এখানে বসাই দিতে পারবো। তাহলে সেখান থেকেও দেখো আমাদের কি হিসাবটা কিন্তু চলে আসে। তাহলে এখন থেকে আমরা এভাবে আর কমপ্লেক্স আলাদাভাবে চিন্তা করতে যাব না, আমরা চিন্তা করবো কোনটার মাধ্যমে, এফ টোটাল ইজ ইকুয়াল টু কি টি ইন্টু কতটুকু দৈর্ঘ্যে টাচ করে থাকবে। ওকে, তাহলে সেখান থেকে আমরা কি পাইতেছি, যে আমাদের এই যে তরলের পৃষ্ঠ যেটা, সেই পৃষ্ঠ এটার উপর উপরের দিকে একটা টোটাল ফোর্স দিতেছে, সেই টোটাল ফোর্সটা কত, টি ইন্টু টু এল। এটা তো এই ফোর্সের কারণে এটার কি উপরের দিকে চলে যাওয়ার কথা, কিন্তু তারপরে এটা যাইতেছে না। কেন যাচ্ছে না, কারণ এই যে ভরটা, সেই ভরটার কারণে এটা নিচের দিক বরাবর কি একটা এমজি পরিমাণ ফোর্স আছে। এখন এটা যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে এটার উপর লব্ধি বল কত হতে হবে, শূন্য হতে হবে। লব্ধি বল যদি শূন্য হয়, তাহলে এই বল আর এই বলের পরিমাণ কি পরস্পর সমান হবে। আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আমরা পরের লাইনে কি লিখবো, যে আমাদের পৃষ্ঠ টানের কারণে যতটুকু বল প্রযুক্ত হইতেছিল এফ ইন্টু টুয়েলভ, এটা কার সমান, এম জি এর সমান। তাহলে এখান থেকে এম সমান সমান কি লেখা যায়, টি ইন্টু টুয়েলভ ডিভাইডেড বাই জি। দেখো টি এর ভ্যালু দেওয়া ছিল 0.03, টু ইন্টু এল এর ভ্যালু দেওয়া ছিল কত, 10 সেন্টিমিটার, দ্যাট ইজ 10 ইন্টু 10⁻², আর জি এর ভ্যালু কত, 9.8। তো ক্যালকুলেটরে এগুলো ইনপুট দিলে আমরা এখান থেকে কি আমাদের রেজাল্টটা পেয়ে যাবো। এম এর ভ্যালু কত, দেখবে এম এর ভ্যালুটা মোটামুটি ছোটই আসবে, তেমন বড় আসবে না। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, আমরা পরে আরেকটা অঙ্কে যাই। আচ্ছা, পরের অঙ্কটা খেয়াল করো, কি বলছে, একটা পিনকে পানির উপরে আমরা রাখলাম, আছে খুবই স্লো ভাবে আমরা রাখছি পানির উপরে এমন ভাবে রাখলাম যে সেটা পানির উপর কি ভেসে থাকতেছে। এখন বুঝতে পারতেছো যে কোনো ভরের বস্তু তো পানির উপর ভেসে থাকবে না, খুব হালকা হইতে হবে এবং একটা লিমিটিং ভ্যালু থাকবে, যে কারণে সেটা কি থাকবে, পানির উপর ভেসে থাকবে। এর থেকে বেশি ভারী হলে কি সেটা ডুবে যাবে, এর থেকে কম ভারী হলে কি সেটা ভেসে থাকবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এবার পানির পৃষ্ঠটান যদি এত হয় এবং পিনের দৈর্ঘ্য যদি এত হয়, আমাকে জিজ্ঞেস করছে সেই পিনটার ভরটা কত। ওকে, তো এখানে কিছু ব্যাপার আছে, তার ওইটা আমি পরে বলতেছি। এর আগে আমি সহজ একদম কিভাবে জিনিসটাকে মানে অঙ্কটা করে ফেলা যায় সেভাবে করে ফেলতেছি। দেখো একটু, যে পানির পৃষ্ঠের উপর যখন আমি একটা পিন রাখবো, তখন কি হবে, পানির পৃষ্ঠটা এরকম কি একটু বেঁকে যাবে। ওকে, পানির পৃষ্ঠটা কি হয়, এরকম একটু বেঁকে যায়। তো সেই পানির পৃষ্ঠটা কি করবে, এটাকে স্পর্শক বরাবর এরকম একটা বল দেওয়া শুরু করবে। সেই বলটাকে আমরা কি বলতাম, পৃষ্ঠ টান বলতাম। ওই যে পানির কি বরাবর কাজ করে, পৃষ্ঠ বরাবর কাজ করে। তাহলে এই বলের নাম আমরা কি দিতাম, এফটি। ওকে, এফটি নাম দিতাম। তাহলে এই যে এফটি এর এদিক বরাবর যে উপাংশগুলো আছে, সেই উপাংশগুলো এখন কি করবে, এই বলটাকে উপরের দিকে নিয়ে যেতে চাবে। অর্থাৎ এই যে রডটা ছিল, সেই রডটার উপর কি উপরের দিক বরাবর একটা বল প্রয়োগ করবে। কিন্তু সেই বল কে কি নাকচ করে দিবে, কে আমাদের এই এমজিটা। অর্থাৎ এমজির কারণে সে কি নিচের দিকে চলে যাইতে চাইছিল, কিন্তু
এই যে পৃষ্ঠটান, সেই পৃষ্ঠটানের উপরের দিক বরাবর যে উপাংশগুলা, সেই উপাংশগুলা কি করতেছে, এই এমজি কে বাধা দিতেছে, সেই কারণে এটা কি করবে, এখানে ভেসে থাকতে পারবে। তো এখন আমাদের এখানে যেহেতু কোণ টোনের ব্যাপার কিছু বলে নাই, তো আমরা ধরে নিব আমাদের কোণটা কি হবে, 90 ডিগ্রি হবে। তো 90 ডিগ্রি আমরা কিভাবে ধরতেছি, আমরা ধরতেছি এইভাবে যে আমাদের যে পিনটা আছে সেই পিনটা একদম অর্ধেক পরিমাণ ডুবে গেছে। আমরা ধরতেছি এরকম যে পিনটা কি এরকম অর্ধেক পরিমাণ ডুবে গেছে, ঠিক আছে, অর্ধেক পরিমাণ ডুবে গেছে। তাহলে অর্ধেক পরিমাণ ডুবে যাওয়ার কারণে কি হয়েছে, আমাদের যে পৃষ্ঠটা সেই পৃষ্ঠটা কি এখন আমাদের এই যে গোলকটা আছে সেই গোলকের এদিক বরাবর স্পর্শক রূপে আছে। গোলকটা কি একদম এই যে পয়েন্ট আছে, অর্ধগোলকের যে পয়েন্ট আছে সেই পয়েন্টে কি স্পর্শক রূপে আছে। তাহলে এখানে একটা যদি স্পর্শকটা কি, তাহলে সেই স্পর্শকটা কি হবে, সরাসরি উপরের দিক বরাবর হবে। এখানে স্পর্শকটা কি হবে, সরাসরি উপরের দিক বরাবর হবে। অর্থাৎ আমাদের এখানে যে পৃষ্ঠ টান জনিত বল, সেই বলটা কি পুরাপুরি উপরের দিক কাজ করতেছে। ক্লিয়ার? পৃষ্ঠ টান জনিত যে বল সেটা কোন দিকে কাজ করতেছে, পুরাপুরি উপরের দিকে কাজ করতেছে। আর নিচের দিকে যে বল, সেই বলটা কি পুরোপুরি নিচের দিকে কাজ করতেছে, এমজি। তাহলে দেখো এই দুইটা বল এখন আমি কিন্তু আলাদাভাবে হিসাব করবো না, কারণ আমি একটু আগে কি পুরা বলটা মানে এই দুইটা বল একসাথে কিভাবে হিসাব করতে হয় সেটা শিখে আসছি। তাহলে পুরা বল এফ টোটাল সেটা ইকুয়ালটা আমি কিভাবে হিসাব করবো, সেটা হবে কি আমার পৃষ্ঠ টান ইন্টু কতটুকু দৈর্ঘ্য জিনিসটাকে টাচ করে আছে। তাহলে একটু খেয়াল করো, আমি যদি একটু 3D ভিউ আঁকতাম তাহলে কতটুকু দৈর্ঘ্যে টাচ করে আছে, এই যে এরকম করে থাকতো আমাদের পিনটা। এটা কিন্তু আমি অন্য ক্লাসগুলোতেও দেখাইছি, সেম জিনিস এখানে দেখাইতেছি। আবার এই পিনটা কি এরকম 3D ভিউতে দেখাইলে এরকম করে কি টাচ করে আছে পুরো জিনিসটাকে। তাহলে দেখো এই যে এই পাশে আমার এল দৈর্ঘ্য পরিমাণ পৃষ্ঠকে টাচ করে আছে, আর এই পাশে কি আরো এল পরিমাণ দৈর্ঘ্যকে পৃষ্ঠে টাচ করে আছে। তাহলে এখানে আমি কত বসাতে পারবো, 2L বসাতে পারবো। তাহলে এফ টোটাল ইকুয়াল টু কি আসে, টি ইন্টু 2L, এতটুকু আসলো। তাহলে এখন এই জিনিসটাকে যদি ভেসে থাকতে হয় তাহলে এফ টোটাল এটা কার সমান হইতে হবে, অবশ্যই আমাদের এমজি এর সমান হইতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতেছি টি ইন্টু 2L, এটা সমান সমান কি আমাদের এমজি। তাহলে জি এম এটা সমান সমান কি আসবে, টি ইন্টু 2L ডিভাইডেড বাই জি। তো এখান থেকে তোমরা একটা ভ্যালু পাবা, ঠিক আছে। তো এখান থেকে আমরা জিনিসটা কি বের করে আনতে পারি যে আমাদের এম এর ভ্যালুটা কত। তো পরবর্তীতে আমাদের একটা কনস্ট্যান্ট থাকবে, সেটাকে আমরা বলবো কি স্পর্শকোণ। তো স্পর্শকোণটা যখন পড়বো, পড়ার পরে আমি একটা অঙ্ক করাবো, সেই অঙ্কের ভিতরে আমি দেখাবো যে এখানে কিন্তু একটা ঘাপলা আছে। সেই ঘাপলাটা কি সেটা আমি তখন আবার দেখাবো। তো এখন মোটামুটি এভাবে ধরে নাও যে আমাদের এখানে কি যদি আমাদের কোণের ব্যাপারে কিছু মেনশন করে না দেয়, তখন আমরা কি করব, যে আমরা ধরে নিব যে আমাদের পৃষ্ঠ টানটা কি বরাবর, পৃষ্ঠ টানজনিত যে বল সেই বলটা কি পুরোপুরি উপরের দিকে কাজ করতেছে। আর এই দুইটা যদি আমি আলাদাভাবে হিসাব করতাম তাহলে এটা কি আসতো, এটা আসতো এফ টি ইন্টু এল, এটা কত আসতো টি ইন্টু এল। তো এই দুইটা মোট বল কত আসতো, মোট বল আসতো 2 ইন্টু টি এল। তাহলে সেই 2 ইন্টু টি এল কে আমি অন্যভাবে চিন্তা করে কি সরাসরি এভাবে লিখে ফেলতে পারি। আর এই জিনিসটা সবসময় কাজ করে। তো সেই কারণে আমরা কি করছি, আমরা শর্টকাটে জেনে রাখছি যে আমাদের যদি কখনো টোটাল ফোর্স বের করতে হয় তাহলে টোটাল ফোর্স আমরা বের করবো কিভাবে, এটার মাধ্যমে। এভাবে আলাদা আলাদাভাবে বের করার কোনো কি প্রয়োজন নাই। ওকে, তাহলে এই ম্যাথটা আমরা দেখলাম। তো এখন আমরা পৃষ্ঠ টান সম্পর্কিত যে ম্যাথগুলো ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট বলতে পারি। এখন পৃষ্ঠ শক্তি সংক্রান্ত কয়েকটা ম্যাথ করবো, সেগুলোর মাধ্যমে আরেকটু কি আমাদের কনসেপ্ট গুলা ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাই। আচ্ছা, প্রশ্নটা একটু খেয়াল করো যে একটা সাবানের বুদবুদের ব্যাসার্ধ যদি আমি 2 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার করি তাহলে সম্পাদিত কাচের পরিমাণ কত। তো একটু খেয়াল করো কাজ কেন করতে হবে আমার এখানে, যে প্রথমে আমার ব্যাসার্ধটা কত ছিল 2 সেন্টিমিটার। ওকে, ব্যাসার্ধ কত ছিল 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার ব্যাসার্ধ যখন ছিল তখন তার একটা এরিয়া ছিল, সেটাকে আমি A1 বলতেছি। তাহলে একটা গোলক, সেই গোলকের ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফলটা কত আসে, ক্ষেত্রফল আছে কিন্তু 4πr²। ঠিক আছে, আর এর ভ্যালু কত, এখানে 2। তো আমি এখানে লিখে ফেলি 4π, এখানে কত আসবে আর, তাহলে এটাকে সেন্টিমিটারে নিতে হবে, তাহলে 0.02 এটার উপর কি হোল স্কয়ার। তাহলে আমার ক্ষেত্রফলটা কি আসবে, এতটুকু, এত মিটার স্কয়ার। তো পরবর্তীতে করলো কি, সেটাকে সে কোনোভাবে এক্সপান্ড করে 5 সেন্টিমিটারে নিয়ে গেল। ওকে, তাহলে 5 সেন্টিমিটার এভাবে নিয়ে গেছে। তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেছে এখন, 5 সেন্টিমিটার হয়ে গেছে। তো ব্যাসার্ধ যখন 5 সেন্টিমিটার, তখন আমার এরিয়া, সেটাকে আমি এরিয়া 2 বলতেছি, তখন আমার ক্ষেত্রফলটা কত হয়ে যায় 4π বড় হাতের আর স্কয়ার। সেটাকে আমি লিখতেছি কি এভাবে, এরকম যে 0.05 হোল স্কয়ার। তাহলে যখন আমার ক্ষেত্রফল এখানে আসছে এতটুকু, এখানে আসছে এতটুকু, ক্লিয়ারলি দেখতে পারতেছো যখন আমি ব্যাসার্ধকে 5 সেন্টিমিটার করছি তখন আমার কিন্তু কি ক্ষেত্রফল বাড়াইতে হয়েছে। আর যখনই আমি ক্ষেত্রফল বাড়াবো তখনই তার ভিতর আমার কি করতে হবে, কিছু পরিমাণ কাজ করতে হবে, কাজ করে তার ভিতরে কি শক্তি জমা করতে হবে। তো সেই সম্পাদিত কাজের পরিমাণ আমাকে বের করতে বলছে। কাজ কেন করতে হবে একটু খেয়াল করে তো, কাজ করতে হবে কেন, কারণ আমাদের তরল পৃষ্ঠের কি টেন্ডেন্সি এরকম ছিল যে সে বড় হয়ে যাবে, টেন্ডেন্সি কিন্তু এটা ছিল না। টেন্ডেন্সি কি ছিল, যে তরল পৃষ্ঠটাকে সে কোনোভাবে কি কমায় ফেলবে, যেভাবে সম্ভব সে কি কমায় ফেলবে। কিন্তু আমাদের এখানে কি করলাম, আমরা সেটার বিরুদ্ধে কাজ করে করে সেটাকে কি বাড়াইছি। এই কারণে আমার কি করতে হবে, এক্সট্রা পরিমাণ কাজ করতে হবে। তো সেই সম্পাদিত কাজের পরিমাণ বের করতে হবে। তো সেটার জন্য আমরা ফর্মুলা একটা শিখছিলাম, ফর্মুলা শিখছিলাম কি, যে পৃষ্ঠ শক্তি সেটা সমান সমান কি কৃত কাজ, এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ ডিভাইডেড বাই কতটুকু ক্ষেত্রফল আমি বাড়াইলাম। আর এই যে ডেল্টা ই, এটা সমান সমান কি আমরা টি জানতাম। তো এখন থেকে আমরা এই ফর্মুলাটা আসলে ইউজ করব, যে এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড বাই কি ডেল্টা এ, এটা ইকুয়াল টু কত টি। তাহলে এখান থেকে দেখো আমার যদি ওয়ার্ক ডান বের করতে হয়
তাহলে সেটা ইকুয়াল টু কত আসবে, টি ইন্টু ডেল্টা এ। তাহলে আমার বের করতে হবে কি মেইনলি ডেল্টা এটা কত, অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তন আমি কতটুকু করলাম। তাহলে দেখো একটু ক্ষেত্রফলের পরিবর্তনটা বের করি। ক্ষেত্রফলের পরিবর্তন কত আসবে, যে ডেল্টা এ এটা সমান সমান কি এ টু মাইনাস এ ওয়ান। তাহলে এ টু জানি এ ওয়ান জানি, সেরকম থেকে আমি কি ডেল্টা এটা বের করে ফেলতে পারবো। কিন্তু এটা যদি আমরা বসাই দিই সরাসরি ডেল্টা এটা, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ভুল আসবে। কেন ভুল আসবে একটু খেয়াল করো, যে আমার যখন সাবানের বুদবুদ নিছি, সাবানের বুদবুদ সবসময় কিভাবে থাকে, ডাবল লেয়ারে থাকে। কিন্তু এই বুদবুদটাকে আমি এখানে দেখাইতেছি, দেখো একটু, যে বুদবুদটা থাকবে এরকম, এই একটা লেয়ার আর ভিতরে তার আরেকটা লেয়ার থাকবে। ওকে, ভিতরে তার কি থাকবে, এরকম আরেকটা লেয়ার থাকবে। এর মাঝখানে আমাদের কি থাকবে, সাবানের অণুপরমাণু থাকবে। আর সাবানের অণুপরমাণুর একদম বাইরের যে লেয়ারটা 10-12টা লেয়ার নিয়ে আমাদের কয়েকটা থাকবে, একটা স্তর গঠিত হবে, যে স্তরটা নিচের দিকে যাওয়ার ভিতরের দিকে যাওয়ার কি একটা টেন্ডেন্সি থাকবে, সেটাকে আমরা কি বলতাম, আমাদের সারফেস। তাহলে দেখো সারফেস কিন্তু উপরে আছে, আর সারফেস কিন্তু আবার কি ভিতরেও একটা আছে। অর্থাৎ আমার যখন এই অবস্থা ছিল, তখন আমার সারফেসের পরিমাণ কতটুকু ছিল, ক্ষেত্রফল যদি 4πr², কিন্তু সারফেসের পরিমাণ কতটুকু ছিল, ভিতরে একটা সারফেস এত ক্ষেত্রফলের, ভিতরে বাইরে আরেকটা সারফেস এত ক্ষেত্রফলের। তাহলে প্রথমে আমার এরিয়াটা কত ছিল, এটার ডাবল। তারপর যখন আমি 5 সেন্টিমিটার করলাম, তখন দেখো আমার এই যে বাইরে একটা ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের একটা সার্ফেস আছে, সেম ক্ষেত্রফলের একটা সার্ফেস কি আমার ভিতরেও আছে। ক্ষেত্রফল হয়তো একটুখানি কমবে, কারণ এটার ব্যাসার্ধ কি আরেকটু ছোট, তো ব্যাসার্ধটা একদম কাছাকাছি, সেই কারণে আমরা কি দুইটাকে সেম ধরে নিতেছি। তাহলে দেখো এখানেও কিন্তু আমার ক্ষেত্রফল কি ছিল, আগে যতটুকু তার ডাবল। তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি, এটাতে একটা 2 বসাতে পারি, এটাতে একটা 2 বসাতে পারি, কারণ আমার কত ছিল, আগে A1 এর ডাবল ছিল, পরেও কি A2 এর ডাবল। তাহলে ক্ষেত্রফল আসলে পরিবর্তন হলেও কতটুকু, এই দেখো A2 মাইনাস A1 পরিমাণ। তো সেই কারণে আমরা কি করি, সবসময় ডেল্টা এটা বের করি। ডেল্টা এটা বের করে সাবান যখন তৈরি হয়, সাবানের বুদবুদ যখন তৈরি হয়, তখন সরাসরি কি 2 ইন্টু ডেল্টা এ, এতটুকু ক্ষেত্রফলের পরিবর্তন আমরা বসাই দিই। ওকে, তাহলে দেখো ক্ষেত্রফলের পরিবর্তন আসলো কতটুকু, এই এতটুকু। তাহলে এই ডেল্টা এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিচ্ছি এখন, টি ইন্টু 2 ইন্টু A2 মাইনাস A1। আচ্ছা, A2 মাইনাস A1 এর ভিতরে দেখো, আবার আমি একটু বসাই দেখাই, তাহলে একটু সুবিধা হবে। 4π, এখানে কত আছে 0.05 এটার হোল স্কোয়ার। আচ্ছা, একটু নিচে লেখা, এখানে লিখি, টি ইন্টু 2 ইন্টু 4π 0.05 হোল স্কোয়ার মাইনাস 4π 0.02 হোল স্কোয়ার। ওকে, এতটুকু আসলো। তাহলে রেজাল্ট কত, আলটিমেটলি টি ইন্টু 2 ইন্টু 4π 0.05 হোল স্কোয়ার মাইনাস 0.02 হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমাদের টি এর ভ্যালু দেওয়া আছে, আর 4π তো আমরা অলরেডি জানি, আর ব্যাসার্ধগুলো দেওয়া আছে। তো সেখান থেকে তোমরা কি কতটুকু কাজ করতে হলে সেই জিনিসটা কি বের করে আনতে পারবা। তো আশা করি অঙ্কটা বোঝা গেছে। এটা একটু মনে রাখো, যে সাবানের বুদবুদ যখন হবে, তখন আমাদের সারফেস সবসময় কি দুইটা। আমি একটু লিখে দেই, সাবানের বুদবুদে সারফেস কয়টা, দুইটা। বুদবুদে সারফেস দুইটা। এভাবে মনে রাখতে পারো যে সাবানের বুদবুদে দেখো ভিতরের যে অংশটা আছে সেটা বাতাসকে টাচ করে আছে, বাইরের যে অংশটা সেটাও বাতাসকে টাচ করে আছে। তাহলে ফ্রি সাইড কয়টা, ফ্রি সাইড কিন্তু দুইটা। তো সেই কারণে আমাদের এখানে সারফেস কয়টা থাকবে, দুইটা থাকবে। ওকে, তাহলে এই এক্সাম্পলটা গেল, আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, যে এত ব্যাসার্ধের একটা সাবানের বুদবুদের পৃষ্ঠের সঞ্চিত শক্তি বের করতে বলছে। তাহলে এখানে কিন্তু কতটুকু শক্তি বাড়াইলাম বা কমাইলাম এরকম কোনো কোয়েশ্চেন আমার কাছে চাই না। আমার কাছে চাইছে কি, এরকম সরাসরি একটা ব্যাসার্ধের বায়ুর বুদবুদ দিয়ে দিছে। ব্যাসার্ধটা কত দিয়েছে, 3 × 10⁻³ মিটার। এত ব্যাসার্ধের একটা বায়ুর বুদবুদ আছে, বলছে এটার যে সার্ফেস আছে সেই সার্ফেসের ভিতরে কতটুকু শক্তি জমা আছে সেটা সরাসরি বের করতে হবে। তো লাস্ট ক্লাসটা যদি একটু খেয়াল করে থাকো, তাহলে দেখবা যে সার্ফেস এনার্জি হিসাব করার সময় আমরা কি করতাম, যতটুকু সার্ফেস আছে ততটুকু কিন্তু আমরা বাদ দিয়ে দিতাম, আমরা ততটুকু সার্ফেস নতুন করে বানাইতাম। বানাইতে যতটুকু শক্তি জমা হইতো ততটুকুকে আমরা কি বলতাম, যে তার ভেতরে অতটুকু পরিমাণ শক্তি জমা আছে। তাহলে আমাকে যদি বলে যে 3 × 10⁻³ মিটার স্কোয়ার, এত ব্যাসার্ধের একটা, আচ্ছা আমি ইয়াটাকে বলি, সরাসরি ক্ষেত্রফলটাকে বলি। আমাকে যদি বলে যে এত ব্যাসার্ধের এটার ক্ষেত্রফল সাপোজ এই ক্ষেত্রফলের ভিতর কতটুকু শক্তি জমা আছে, তাহলে আমি কি করব, আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি এই ক্ষেত্রফলকে বানাবো, অর্থাৎ আমি ডেল্টা এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করব, এমন ভাবে বৃদ্ধি করব যাতে ডেল্টা এ আর এ কি সমান হয়। এই ডেল্টা এর ভিতর যতটুকু শক্তি জমা হবে ততটুকু শক্তিকে আমি কি বলবো, যে আমার এর ভিতর জমা হয়েছে। অর্থাৎ আমাকে যদি এরকম জিজ্ঞেস করে যে 10 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ভিতর কতটুকু শক্তি জমা হয়েছে এটা বের করো, আমি কি করব, আমি হিসাব করব কোনটা, যে 10 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বানাইতে হইলে আমার কতটুকু শক্তি লাগতো। তাহলে এইটার ভিতর যতটুকু শক্তি জমা হবে এটার ভিতর কি এক্সাক্ট একই পরিমাণ শক্তি কি জমা হবে। তাহলে সেখান থেকে আমরা আগাইতেছি। দেখো আমার কি লাগবে, যে ফর্মুলাটা আমরা কি জানি, যে টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ অফ এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড বাই কি ডেল্টা এ। তাহলে এই যে যতটুকু কাজ আমি করব ততটুকুই তো তার ভিতর শক্তি হিসেবে জমা হবে। তাহলে ডাব্লিউ অফ এক্সটার্নাল ফোর্স এটা ইকুয়াল টু কত আসবে, টি ইন্টু ডেল্টা এ।
আর এই যে এক্সটার্নাল ফোর্স আমি হিসাব করতেছি সেটাই তার ভিতরে কি হইতেছে, শক্তি হিসেবে জমা হইতেছে, সেটাকে আমরা কি ইউ দ্বারা ডিনোট করতেছি। তাহলে টি ইন্টু ডেল্টা এ। তাহলে এখন আমার দেখতে হবে এখানে সারফেস কতটুকু আছে, যতটুকু সারফেস আছে ততটুকুই তো আমি বানাইছি। তাহলে এইটার সারফেসের ক্ষেত্রফলটা কত সেটা বের করবো, তাহলে আমার কি কাজ শেষ। তাহলে দেখো বায়ুর বুদবুদের সারফেসের ক্ষেত্রফল কত, 4 পাই আর আর স্কোয়ার। আর তো আমাদের দেওয়া আছে, কিন্তু দেখো এটা বসাইলে কিন্তু ভুল হবে। কেন, আমাদের সারফেস কি শুধু কি 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার কিন্তু না, আমাদের 4 পাই আর স্কোয়ার বাইরে আছে যেমন, ভিতরেও কি 4 পাই আর স্কোয়ার আছে। ভিতরেটা একটু কম হওয়ার কথা, কিন্তু যেহেতু আমাদের ব্যাসার্ধ গুলো কি হবে প্রায় কাছাকাছি হবে, তাই আমরা দুইটাকেই কি 4 পাই আর স্কোয়ার বলতেছি। তাহলে বাইরে একটা ক্ষেত্রফল আছে 4 পাই আর স্কোয়ার, ভিতরেও একটা কি ক্ষেত্রফল আছে 4 পাই আর স্কোয়ার। তাহলে মোট ক্ষেত্রফলের পরিমাণ কত, 2 ইন্টু 4 পাই আর স্কোয়ার। তাহলে যে 2 ইন্টু 4 পাই আর স্কোয়ার পরিমাণ ক্ষেত্রফল কি আমি বাড়াবো, এখানে বানাইতে যতটুকু শক্তি জমা হবে এতটুকুর ভিতর ঠিক এক্সাক্ট তত পরিমাণ শক্তি কি জমা আছে। তাহলে এখানে দেখো আমি কি বসাবো, টি ইন্টু 2 ইন্টু 4 পাই আর স্কোয়ার। তাহলে দেখো আর এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে বসাইলে তুমি কি কতটুকু শক্তি তার ভিতর জমা হবে সেটা বের করে ফেলতে পারবে। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা করলাম। আমরা নেক্সট লাস্ট একটা অঙ্ক করবো। লাস্ট অঙ্কটা কি আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে একটু ইম্পর্টেন্ট, বোর্ডে সবসময় আসে, আমাদের অ্যাডমিশনও দেখা যায় ওই জিনিসটা বারবার আসে। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কটায় যাই।